অভ্যুত্থানের এক বছরের একটু বেশি সময় দাঁড়িয়ে এখন আমাদের সামনে প্রশ্ন এসে ঠেকেছে যে সংস্কার লাগবে কি লাগবে না। যদি সংস্কার না লাগে তাহলে আমাদের যে বর্তমান ব্যবস্থা সেটাই ঠিক আছে। বর্তমান ব্যবস্থায় কেমন আছে? বর্তমান ব্যবস্থা আছে যেখানে প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতা এক্সারসাইজ করতে পারেন। আমাদের আপনারা এখানে বিজ্ঞ আইনজীবীরা আছেন, আপনারা খুব ভালো জানেন। আমি সহজ ভাষায় একটু বলার চেষ্টা করি। আমাদের সরকারের 3টা শাখা, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, লেজিসলেচার, 3টা শাখাই প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করে, একটা অফিস থেকে নিয়ন্ত্রণ হয়। তো আমাদের শুধুমাত্র যে অভ্যুত্থান বারবার লাগে সেটার কারণ কিন্তু আমাদের যে কন্ট্রাক্টটা আছে, রাষ্ট্রের সাথে যে কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টেই লিপিবদ্ধ আছে। আমাদের 3টা শাখার মধ্যে লেজিসলেচার অর্থাৎ আইনসভা, যেখানে জনগণ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি পাঠায় সংসদে। সেই সংসদ জনগণের কথা বলার কথা, কিন্তু সেই সংসদ তো জনগণের কথা বলতে পারে না, কারণ আর্টিকেল 70 দিয়ে তাদেরকে বাধা দেওয়া আছে। জনপ্রতিনিধি হওয়ার বদলে তাদের হতে হয় দলের প্রতিনিধি। তারা জনগণের হয়ে কোনো বিলে ভোট দিতে পারবেন না, দলের হয়েই ভোট দিতে হবে, নাহলে এমপি পদ থাকবে না। তাহলে এই লেজিসলেচার বা এই আইনসভা তো জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে পারে না, দলের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে। আবার আপনি যখন যাবেন, এটা গেল লেজিসলেচার, আপনি যখন যাবেন এক্সিকিউটিভের অনেক ব্রাঞ্চ আছে। সেখানে একটা যদি আমি ক্যাবিনেটের কথা বলি, ক্যাবিনেটকে জবাবদিহি কে করবে? ক্যাবিনেটকে জবাবদিহি করবে লেজিসলেচার, এটা আপনার সংবিধানেই আছে। তো তাহলে সেই ক্যাবিনেটকে যে জবাবদিহি করবে সেই লেজিসলেচারও আবার আর্টিকেল 70 দিয়ে বাধা। এই যে পুরো আমাদের যে ব্যবস্থা, যেখানে জনগণের কল্যাণে সরকারের কোনো শাখা কাজ করতে পারে না, প্রত্যেকটা শাখা রাজনীতিকরণ এবং কুক্ষিগত করা হয়, সেটার একটা বড় কারণ কেউ কাউকে জবাবদিহি করতে পারে না। ক্যাবিনেটের হেড ঠিক আছে, প্রাইম মিনিস্টার বাই ডেফিনেশন, কিন্তু প্রাইম মিনিস্টার যদি দুর্নীতি করে তাকে কে ধরবে? তার জবাবদিহিতা কে নিবে দুর্নীতি দমন কমিশন। কিন্তু সেই দুর্নীতি দমন কমিশনের যে কমিশনার, সে তার নিয়োগ কে দিবে? নিয়োগ দিবে প্রেসিডেন্ট উইথ দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার। এরকম নিয়ম থাকলে কিভাবে সে জবাবদিহিতা নিশ্চিত করবে? এটা তো এমন হয়ে গেল যে যেই পুলিশ ডাকাত ধরার কথা সেই পুলিশকে ডাকাতি নিয়োগ দিচ্ছে, তাহলে সে জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করবে? আপনারা একদম সহজ উদাহরণ দিতে গেলে, এই যে আমাদের কোনো নিউট্রাল আম্পায়ার নাই, নিউট্রাল রেফারি নাই। ইভেন ক্রিকেট ম্যাচেও 50 ওভারের ম্যাচে দুই দেশের মধ্যে, বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে ম্যাচ হলে সেখানে আম্পায়ার বাংলাদেশ শ্রীলঙ্কার থাকবে না, তারপরে আবার আপিল করার উপায় আছে। 2জন অনফিল্ড আম্পায়ার থাকবে, থার্ড আম্পায়ার থাকবে। আমাদের ওই রকম নাই। আমাদের আম্পায়ারই সব পক্ষপাতমূলক হিসেবে আমাদের বাই ডিজাইন করা আছে। আমাদের যে অনেকগুলো মানবাধিকার লঙ্ঘন হয়, মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে কে জবাবদিহি রাখবে? মানবাধিকার কমিশন আছে। মানবাধিকার কমিশনের নিয়োগ কিভাবে হয়? এটা আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। কিন্তু মানবাধিকার কমিশনের নিয়োগ দিবে আইনমন্ত্রী, বাছাই কমিটিতে থাকবে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। ওনারা যদি মানবাধিকার লঙ্ঘন করেন, যেই কমিশনার তাদেরকে ধরার কথা, তাদেরকে জবাবদিহি করার কথা, তারাই তার নিয়োগকর্তা। যেই বাছাই কমিটি আছে 7 সদস্যের বাছাই কমিটি, সেখানে বাছাই কমিটিতে আছে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী পরিষদ সচিব, স্পিকার, আইন কমিশনের প্রধান, এবং স্পিকার মনোনয়ন করবেন 2জন এমপিকে, যে একজন দলের এবং আরেকজন বিরোধী দলের। অর্থাৎ এই 7 জনের মধ্যে নিউট্রালিটি এনশোর করার কোনো উপায় নেই। তাহলে এক্সিকিউটিভ কি করে আপনার জবাবদিহিতার মধ্যে থাকবে? যদি কোনো মন্ত্রী দুর্নীতি করে, যদি কোনো মন্ত্রী মানবাধিকার লঙ্ঘন করে, যদি প্রধানমন্ত্রী দুর্নীতি করে, তাকে ধরার উপায় কি? কে তার জবাবদিহিতা নিশ্চিত করবে? যার জবাবদিহিতা নিশ্চিত করার কথা তার নিয়োগকর্তা উনি নিজেই। জুডিশিয়ারি ক্ষেত্রেও চিফ জাস্টিস নিয়োগ দিবেন প্রেসিডেন্টকে নিয়োগ দিবে আবার এমপিজের আবার হাত পা বাঁধা। তাহলে প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা শাখায় এক জায়গায় তাদের পাওয়ার কনসেন্ট্রেটেড। তাদের আর উপায় নাই যে প্রাইম মিনিস্টারকে অ্যাকাউন্টেবল করবে, প্রাইম মিনিস্টারকে জবাবদিহি রাখবে। প্রাইম মিনিস্টারের উপর প্রেসিডেন্ট আছেন, কিন্তু প্রেসিডেন্টও 2টা কাজ ছাড়া বাকি সব কিছু প্রাইম মিনিস্টারের উপদেশেই করতে হবে। তাহলে যদি আমাদের দেশের প্রাইম মিনিস্টার যদি দুর্নীতি করেন, যদি মানবাধিকার লঙ্ঘন করেন, যদি জনগণের পক্ষে কাজ না করেন, তাহলে তাকে সরানোর উপায় কি? সরানোর একমাত্র উপায় নির্বাচন, এবং সেই নির্বাচনগুলিও রিগড হয়। তত্ত্বাবধায়ক সরকারের যে পদ্ধতি সেটাও বারবার রিগড হয়। তাহলে আমরা তো এমন একটা সিস্টেমে আটকাই গেছি যে আমাদের যদি প্রাইম মিনিস্টার একজন দুর্নীতিবাজ হয়, একজন মানবাধিকার লঙ্ঘনকারী হয়, তাহলে তাকে সরানোর আর উপায় নাই। তখন মানুষকে রাস্তায় নামতে হবে। মানুষকে তখন তাদের যান জীবনের মায়া উপেক্ষা করে রাস্তায় নেমে তাকে উৎখাত করতে হবে, যেটা গত বছর জুলাই আগস্টে করতে হয়েছে। ওই ব্যবস্থায় আমরা টিকিয়ে রাখবো? ওই ব্যবস্থাই থাকবে যেখানে মানুষকে রাস্তায় নেমে একজন সরকার প্রধান, যিনি জনগণের সব ধরনের অধিকার হরণ করছেন, কেড়ে নিচ্ছেন, সেই ব্যবস্থা টিকিয়ে রেখেই আমরা আবার সামনে আগাবো একটা গণঅভ্যুত্থানের পরে? সেটার জন্য তো গণঅভ্যুত্থান হয় নাই।
যদি ওই ব্যবস্থাই থাকে যেই ব্যবস্থায় রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান কুক্ষিগত করা যায়, রাজনীতিকরণ করা যায়, কোনোটাই জনগণের অধিকারের জন্য কাজ করে না, যে ক্ষমতার প্রধান আছেন, যে দল ক্ষমতায় আছে তাদের শুধুমাত্র ইন্টারেস্ট সার্ভ হয়, ওই ঠিক ব্যবস্থাটা একইভাবে অটুট রেখে আরেকজন শুধু চেহারা বদলাবে, সেই ব্যবস্থার জন্য তো আর গণঅভ্যুত্থান হয় নাই। তাহলে আমাদের সংস্কার লাগবে কি লাগবে না? সংস্কার লাগবে, এবং সংস্কার না বরঞ্চ আমূল একটা পরিবর্তনের ডাক উঠেছিল তখন, বাংলাদেশ 2.0। বাংলাদেশটাই যাতে নতুন করে হয়, যাতে ক্ষমতার কাছাকাছি যারা আছেন শুধুমাত্র তাদের অধিকার সংরক্ষিত থাকবে আর কারো অধিকার সংরক্ষিত থাকবে না, এরকম যাতে না হয়। সেই অভিপ্রায় নিয়েই কিন্তু এই এতদিন ঐকমত্য কমিশনের রাজনীতিবিদরা বসেছেন, দেখেছেন যে কি করে এই ব্যবস্থাটা পরিবর্তন করা যায়, জনবান্ধব কিভাবে করা যায় যাতে মানুষের অধিকারগুলো সংরক্ষিত থাকে। কিন্তু ওইখানে আমরা দেখলাম যে বাস্তবায়নের পথছাড়াই জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান হয়ে গেল। একটা সনদ, যেখানে একটা চুক্তি, যেভাবে ব্যবস্থাটা পরিবর্তন হবে সেটার বাস্তবায়নের পথ ছাড়া কীভাবে সই হয়, সেই সইয়ের মানে ভ্যালুটা কি, যেটা বাস্তবায়ন হবে কি হবে না, সেখানে সই দেওয়া আর না দেওয়া তো প্রায় কাছাকাছিই কথা। এবং এত কি তারা ছিল যে বাস্তবায়নের পথটা ঠিক না করেই সেটা সই করতে হবে। এবং এরকম তো আমরা অনেক দেখেছি, 90-এ অনেক কমিশন হয়েছে, এখনও অনেকগুলো কমিশন হয়েছে। স্বাস্থ্য সংস্থা কমিশনের বাস্তবায়নের রূপরেখা কোথায়? নাই। ইভেন ঐকমত্য কমিশনের যেই 6টা কমিশন, সেই 6টা কমিশনের মধ্যে 6টা কমিশনের আলোচনা হয় নাই। যেগুলো নিয়ে আলোচনা হয়েছে সেটা নিয়েও বাস্তবায়নের পথরেখা নিয়ে এখন আমাদের আলোচনা করতে হচ্ছে। এটা তো সই হওয়ার আগেই হওয়ার কথা ছিল। বাস্তবায়নটা কীভাবে হবে? এবং আরেকটা কথা এখানে আসে যে বাস্তবায়ন, এই সংস্কার, এগুলো বোধহয় জনগণ বোঝে না। জনগণ বোঝে কোথায় তাকে প্রতারিত করা হচ্ছে। আমরা প্রায় 64 জেলাতেই গিয়েছি, সেখানে যখন একজন মা বলে আমি আমার ছেলের খুনের বিচার চাই, উনি তো জুডিশিয়ারি নিউট্রালিটির কথাই বলছেন। যখন একটা বাবা বলে আমি তো ছেলেকে শিক্ষিত করছি, আমার কেন ঘুষ দিতে হবে, উনি তো দুর্নীতি দমন কমিশনের সংস্কারের কথাই বলছেন। তো বারবার এটা বলা যে জনগণ সংস্কার বোঝে না, আমাদের এগুলো প্রয়োজন নাই, এটা ভুল কথা। জনগণ বোঝে এবং জনগণ অনেক সচেতন। বারবার করে যে বলা হয় যে আমাদের আগের ব্যবস্থাই হবে, সংসদে গিয়ে পরিবর্তন হবে, আমার মনে হয় যারা এই সংস্কার প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন এটা জনগণ মনে রাখবে। এবং যারা বাধা দিচ্ছেন তারা আগের ব্যবস্থাটাই যে টিকিয়ে রাখতে চাচ্ছেন, তখন আমাদের দেখতে হবে ওই ব্যবস্থার বেনিফিশিয়ারি কারা। আগের যে ব্যবস্থা, যেখানে ক্ষমতাটা কুক্ষিগত করা যায়, জনগণের থেকে অধিকার কেড়ে নেওয়া যায়, সেটা বেনিফিশিয়ারি কারা? রাজনীতিবিদরা, আমলারা এবং ক্ষমতার কাছাকাছি যারা থাকেন, বিজনেসম্যান, মিডিয়া, যারা ক্ষমতার কাছাকাছি থাকেন, যারা এই সিস্টেমের বেনিফিশিয়ারি হন, তারাই ওই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। এবং এই ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টাটা জনগণ অবশ্যই মনে রাখবে এবং তাদেরকে জনগণ কাঠগড়ায় দাঁড়াবে। জবাবদিহিহীনতার রাজনীতি যেটা, সেটা এখন শেষ। মানুষ জবাবদিহিতা চায় এবং জনগণ জবাবদিহিতা নিয়েই ছাড়বে। জুলাই সনদ নিয়ে অনেক কথা এসেছে। আমরা এনসিপি থেকে খুব স্পষ্ট বলেছি যে বাস্তবায়নের পথরেখা থাকবে। বাস্তবায়নের পথরেখা ছিল না বলে আমরা সই করতে পারিনি। পথরেখার এখন অনেকটাই এগিয়েছে। আদেশ হতে হবে, আদেশ দিতে হবে প্রফেসর মোহাম্মদ ইউনূসের। নোট অফ ডিসেন্ট নিয়ে অনেক কথা এসেছে, কিন্তু আসলে অনেক সময় যে কথাটা আসে না, সেটা হচ্ছে নোট অফ ডিসেন্ট এর আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সাফিসিয়েন্ট কনসেনসাসের ভিত্তিতেই সেখানে আইটেমগুলো ইনসার্টেড হয়েছে। একটু আগে আক্তার হোসেন ছিলেন, আমিও ঐকমত্য কমিশনে গিয়েছিলাম। একটা যদি এক্সাম্পল দিই, যখন আর্টিকেল 70 নিয়ে আলোচনা হচ্ছিল, আর্টিকেল 70 ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মতামত ছিল। যেমন আমরা বলেছিলাম যে আর্টিকেল 70 সম্পূর্ণ বাতিল হোক, কারণ আমরা চাই যে যারা জনপ্রতিনিধি হিসেবে সংসদে যাচ্ছেন তারা স্বাধীনভাবে ভোট দিতে পারেন, মত প্রকাশ করতে পারেন, সত্যিকারের যাতে তারা জনপ্রতিনিধি হন, কোনো দলের প্রতিনিধি যাতে হতে না হয়। বিএনপি সেখানে 4টা এক্সেপশনের কথা বলেছে: অনাস্থা ভোট, তারপরে হচ্ছে অর্থ বিল, তারপর সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট এবং এমার্জেন্সি সিচুয়েশন। 4টা এক্সেপশনের কথা বলেছে। এরপরে রাজনৈতিক দলগুলো কথাবার্তার মাধ্যমে একটা জায়গায় এসেছে, তাহলে 2টা এক্সেপশনে রাজি হবে। যখন মোটামুটি একটা সাফিসিয়েন্ট কনসেনসাস এসেছে, তখনই কিন্তু ওই আইটেমটা জুলাই সনদে ইনসার্টেড হয়েছে। সো এইটা বলা যে ঐকমত্য ছাড়া জুলাই সনদে ইনসার্টেড হয়েছে, সেটা সঠিক না। গণভোটে নোট অফ ডিসেন্ট সহ যাবে কি না? নোট অফ ডিসেন্ট সহ গেলে তখন কি হবে? যে আর্টিকেল 70 নিয়ে যদি আমি বলি, আর্টিকেল 70-তে যেটা ঐকমত এসেছে সাফিসিয়েন্ট কনসেনসাস, 2টা এক্সেপশন ছাড়া আর্টিকেল 70 অ্যাপ্লিকেবল হবে না। নোট অফ ডিসেন্টে আছে না 4টা এক্সেপশন। এই প্রশ্নটার যদি উত্তর হ্যাঁ না আসে, কেউ একজন হ্যাঁ বললো, তারপরে এটা ইন্টারপ্রিটেশন কি? সে কিসে ভোট দিয়েছে, 4টা এক্সেপশনে না 2টা এক্সেপশনে? এটা তো বোঝার উপায় নাই। সো যেইটা সাফিসিয়েন্ট কনসেনসাসের মাধ্যমে জুলাই সনদে লিপিবদ্ধ হয়েছে, সেটার উপরেই গণভোট হওয়া উচিত, জনগণের রায় নেওয়া উচিত, এবং জনগণের রায়কে ভয় পাওয়ার কোনো কারণ নাই। জনগণ যথেষ্ট সচেতন।